চিত্রাঙ্গনা ইশরাত জাহান জেরিন পর্ব 6 থেকে 10। তোর মুখের লাগাম আর ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় আরো ভাবে বসল। তাদের 3 ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশনের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফোকা ফোকা। রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেট হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীরকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইয়েদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজনকের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই। তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদে গিয়েছেন। সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থায় ভালো না। আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি। ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। খুব। নদীর কণ্ঠে হয়, আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না। মনে হয় কলিজাটা চিড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বুতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখের দিকে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে 4 নাম্বার বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না। যত সব ছোট্রকি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ। আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল। ওকে ফাইন। হিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা? সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে বাল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এত দিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে বাড়িতে কাজ শুরু করেছে। কাউকে ঠিকভাবে এখন অবধি চেনে পর্যন্ত না। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নলক, আকসাদ দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে, চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে। তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখল। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরো কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। কথার মাঝে বাহাত লুকিয়ে প্রশ্ন করল, কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এখানে আইতে। যাও, মুখপুরি সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যায়। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙ্গুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি।
তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হিসহিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না। রোশান উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, আমার পেট ভরা, তুমি ওই নতুন কাজের মায়াটারে এক গ্লাস লেবুর শরবত বানায়া আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছনে থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুলল ভাবি। ভাই সারাদিন ঘরে বাহিরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনো নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হুতাশ করছেন। সোহাগ যে তাকে এতবার জাটকা দিবে তা সে বুঝে ওঠেনি। সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না। কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে। ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে। তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে। এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধুই কামুকতা জাগত তার। ভালোবাসা নয় এসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসল। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সে নিয়ে। আর সবচেয়ে বড় কথা সোহাগ এখনো বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়। তার ওপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন। জান্নাতের ভরণপোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে। কিন্তু চিন্তা কইরো না, আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখ। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা। চোখ তার ছানাবড়া। এত টাকা? আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন কইরো না। জলদি আমাগো দিন বদলাইব। আমি সোহাগ দিন বদলাইয়া দিমু। তুই কোনো খারাপ কাজে জড়াইয়া যাস নাই তো বাপ? মাথা খারাপ হয়েছে তোমার? তবে ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়ার জিনিসে সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্দিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিত্রার যে বিয়া কইছে ওইটা তুই কেমনে জানোস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যেই গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখানে থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। খিদে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়ে তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। চিত্রা আবার অবাক হলো। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচের সকলের সঙ্গে কেমন আচরণ করলো আর এখন পীড়িত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহা কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহা বউ। তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়। আয় না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি। থাম থাম থাম। চিত্রা চেঁচিয়ে উঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে। তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল।
চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃদস্পন্দন বেগ পায়। শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করল, কেমন লাগলো বউ? চিত্রার আগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। ধর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এঁটেছ। ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হল না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন? বলুন কেন? ফারাজ নির্লিপ্ততার কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে ৩০ বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল। তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস। কিন্তু আমাকেই কেন? আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছে কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে। এমনকি আমার আন্ডারপ্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াব? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলেই চিত্রা চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো বলেই গিয়েছিল দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাঁধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপগপ করে গিলে। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনির কাজ। আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব। নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমিষেই কর্ক খুলে গটগট করে পান করল। ফারাজের বিশালাকৃতির রুম, জমিদারি বাড়ির মতো বাহ্যিক আভিজ্ঞান। কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনের মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এ রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই। রং দুটো ভালো লাগে, হয়তো এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার
লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের ওপর। ধোঁয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন জবাব দেন। জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সে সব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে। আসলেই দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধ হয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে বেলকনির রেলিংয়ের সঙ্গে পিঠ থেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে। ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্তজবার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে। দমবন্ধ হওয়ার পথে। চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতের দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তো কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম। আসলেই মানুষ খুন করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবি। তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করল সে, তবে পারল না, আর পারবে না। সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপটাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরে। সে নিজেকে একবার দেখে, ভালো করে দেখে। কই তার তো কিচ্ছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘর্মাক্ত। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে। ফারাজের ফোকা ফোকা নগ্ন বুক। পরনে কালো একটা ট্রাউজার। কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লমসে আবৃত। বা বুকের ওপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু। ব্যায়াম করে তোমার জন্যই তো শরীর বানিয়েছি। চিত্রা উঠে যায়। চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে। মুখে পানি দিবে সে। এতক্ষণ সে কি দেখেছে এসব? ভয়ানক কল্পনা। খাটের কোণে মেঝের অপর বসে নদী কাঁদছে। শরীরে কোনোরকমের শাড়িটা দেওয়া। সিগারেটর জ্বলন্ত আগুনের শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে। শরীর জ্বলছে। তবুও নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামীর রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ। গালভর্তি চাপাদারি। সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি কিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তোর কইমা গেছে তাই না? এটাই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরেই দিমু, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করল। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি। আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি হয়েছে। তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী বাড়ির ঘরজামাই। তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউয়ের নাম কি রে? ফারিয়া পেছনে ফিরে তাকায়। জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
মুখে নির্লিপ্ততা হাসি। কিরে, মৌনব্রত নিয়েছিস নাকি? চিত্রা: কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে। কড়া জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা। অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জোহান এক লহমা চুপ থেকে জবাব দেয়। মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেই। সন্ধ্যা নেমেছে। হিলুচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে যাচ্ছে। ধানক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ। কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিম আলো। জলিল আজ খুশি। অনেকদিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল কাল রাতে জালে। বাজারে ভালো দামও পেয়েছে। হাতে টাকা এসেছে। তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ। কত কিছুই তো খেতে ইচ্ছে করে এ সময়। কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে। এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়াউতরা নদীর তীরে। জেলেপাড়ার মানুষ সে। জলিলের স্ত্রীর পরিবারে কেউ নেই। এতিম মেয়ে সে। আজ কবুতর 2টো দেখলে হয়তো অনেক খুশি হবে। হেসে বলবে, এগুলা আমার জন্যে আনছেন। আচ্ছা আমনে আমারে কতখানি ভালোবাসেন। জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতাছ তো না, জুনাইফা। আমার ভালোবাসা তার চেয়েও বহুত। তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভাঙ্গারি রাখার পরপরই সে হাত ছাড়ল। কিরে জুনাইফা, কই গেলি? দেখ, তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই। আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর 2টো জমিনে রেখে লুঙ্গির দিক ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাহিরে হ্যারিকেন কেন জ্বালালো না? জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করল। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি। দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল। তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ডোকগিলির শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে। মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত। 2 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মুখে কাপড় গুজে দেওয়া। হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের ওপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত। কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তোরা আমার জুনাইফার লগে কি করছো তো? ক্যাডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এল গুমরে ওঠা শব্দ। তবুও তারা থামল না। একের পর এক আঘাত আসতে লাগল। মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে। তার গোঙানি কান্নার মতো শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক। মুখে ব্যঙ্গের হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মারা খায়াও দেখি তোমার হম ফুরায় না দেখি। শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে উঠার চেষ্টা করে, তবে কিছু করার আগে পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নিয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফুসফুস করল, আমার বউরে ছাইরা দে। তুই জানোস তোর আজরাইলা কেন এখানে আসছে? ওলে বাবা জানোস না? খাড়া একটা দোজ নিয়া লই। তারপর তোরে আরামসে সব কইতাছি। সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়।
সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখল। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল রামদা কই? ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস তিনটাই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারস তো মারা তো খাইবি। মানলাম আমাগো বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পইড়াই গেছে তাই বইলা তুই পুরো কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াইবি। সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব, ভালো, তবে বাচ্চাটার কপাল পুরারে। চাই হোক, না পারবো হে দুনিয়াতে আইতে, না পারবো মাদারে দেখতে আর না পারবো বাপরে দেখতে। খারা শোনা তোর বাচ্চারে বাহিরে আইনা কই, তুই দুনিয়ায় আসার আগেই মূর্ছত তোর বাল পাকনা বাপের রইবা। জলিলের চোখে জল, তার কণ্ঠ মিইয়ে এসেছে। তবুও সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারারে ছাইরা দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রোগ ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীর তার ঢলে পড়ে, শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর অর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ের বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতরে স্বামীর কাছে যেতে নিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে ধুরুম করে ফেলে। উপর হয়ে পোড়াটাতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে উঠে। চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে। মুখে বিশ্রী হাসি এঁকে জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখছ তো তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থায় বদলাইয়া দিত। তবে সবই হইল কপাল। জলিলের জুনাইফার পেটের ওপর ছুরি চালায় সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চল দেখা যাক বাচ্চাটা মায়া নাকি পোলা। জলিলের দেহে তখনও খানিকা নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝে রক্তের বন্যায় ভেসে গেছে। আর একটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাফ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়লে সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, ওগরে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি। তবে প্রামাণও তো রাখা যাইব না, ঘরে আগুন লাগাইয়া দে। মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে। ছেলেগুলো তাই করে। আগুন লাগতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছনে ফিরে তাকায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব করে অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালেন আমা, আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে সেই কখন। ফারাজ চিত্রার পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে। দাম শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না, গরম লাগে, চা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, কত কি আরো। আচ্ছা মেয়েদের কি এসব সমস্যা হয় না? কইতারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তার ওপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে। মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তি। বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুঁটো মেরে বংশের বাতি ফুটো করে দিত। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়েচড়ে ওঠে। তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরো শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন, ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল,
আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির কি রোগ আছে নাকি? আমার তো নেই। তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সবসময় এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম উইজার্ড। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, ভালোই তো। এত টাকা খরচ করে আপনি তাহলে গো কিনেন দেখছি। ফারাজ ব্রু কুচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়। গালে একটা চুমু দিয়ে বলে, তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা। দূরে যান তো। কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দিব। ফারাজ হেসে এক ঝটকায় উঠে চিত্রার ওপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তো ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানবসেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসতে চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই চিৎকারের মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে। আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে উঠে। সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে, শালার জনগণ কি আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে। এখন মানুষ মানবসেবাও করতে দেয় না। ভাই জলিলের কিচ্ছা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাত তখনও রক্তাক্ত। একটু আগে একটা ছেলেকে নিজ হাতে দফারফা করেছে সে। লোকটি হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। জাতীয়তাবাদীর পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বে সব চলে বোধ হয়। হাত ধুইমু। পানি দে। সা। লার হাতটা নোংরা হইয়া গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরা আসছি উইটাও লাল হইয়া গেছে। বালডারে কেন যে এখন ধইরা আনলি? যা পার্টি অফিসের লকারে আমার পাঞ্জাবি আছে। সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আনো জলদি। লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করল। গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবারও এসে বসল চেয়ারে। এতক্ষণে খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। লোকটির নাম সোহান পালোয়ান। গায়ের রং কালো। তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে একগাদা সরিষার তেল ঘষে রেখেছে। সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেইন। হাতেও স্বর্ণের ব্রেসলাইট। বাম হাতের 5 আঙুলে 5টা মোটা স্বর্ণের আংটি। দেখে আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের ওপর তার আলাদা একটা টান আছে। একটা গাভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে। গালে চাপাদারি। বাম চোখের নিচ বরাবর হতে একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী লম্বাটে কালো তারগা শরীরে সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুতভাবে ফুটে আছে। এই বারক সিফাত। জলিল মুইরা গেছে। তারে সহ আর বউ বাচ্চারে জিন্দা চিতায় পুরাইছি। তুই আসলেই কামের একটা পোলা। এই কারণেই তো তোরে আমার এত পছন্দ। ভাই কি যে কন। আপনার লইগা জানটা বাহির কইরাও দিতে পারমু। আপনিই তো সব আমাগো। সোভানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা। তবে তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যবসাও আছে। যেটা তার ভিতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক তাও সোভানের পছন্দ নয়। পরশু রাতের কথা। জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। সোভানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে। তবে অন্ধকারের মধ্যে ঘটা কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোভানের মানুষ পাচারের ব্যবসা। মানুষ হলেই হলো। তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা নারী পুরুষ আর শিশু কিশোরদেরকে সোভানের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল তখন সেই দিকে চোখ পড়ে যায় তীরে বসে থাকা জলিলের। জেলেপাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই সোভানের হয়ে কাজ করে। তবে জলিলটা পাড়ায় নতুন। তার উপর সাহস কত বড়। মূর্খটার রাতের সেই ঘটনা আবার জেলে পাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে? ওই মাঝিও যে সোভানের লোক। যাক, এমনিতেও বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। 2-4টে মরলে দোষ নেই। সোহান উঠে যায়। তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। তার ওপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে।
ট্রলারে কি সব চেকিং ফেকিং শুরু হয়েছে? ভাই, কথা আছিল, কইয়ালা, নতুন মালগুলা কোনখানে পাঠামু? সবগুলা মায়া মানুষ না। যে ভাই, ওই যে বড় প্রজেক্টটা, মালগুলা আগে খুলনা পাঠা, তারপর ওইখান থাইকা বেনাপোল। সিফাত গাইগুই করছে, কিছু একটা বলতে গিয়েও আমতা আমতা করছে। হিরে কিছু কইবি? না মানে ভাইজান, মায়া একটা শট পড়ছে। মাল তো আজকের মধ্যেই ডেলিভারি করতে হইব। রাইত হইছে, এখন এমন সময় মায়া কই থাইকা জোগাড় হইব? জানস সিফাত, আমি না ভুল মাফ করি না। দ্বিতীয়বার কাউরের সুযোগ অবধিও দেই না। তুই তো জানস। সিফাত ফাঁকা একটা রূপ গিলল। কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়। পাঞ্জাবির কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লগে তুই, তোর লগে কাম আছে। অন্দরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। ওনা বুক থেকে পড়ে গেছে। গায়ে কালো রঙের একটা কামিজ। গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল। তবে তাদের কথা বাদ, বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। নীরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। ফারাজ তার পেছনে অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখন অবধি চিত্রার কোনো কথা হয়নি। তবে সে শুনেছে নীরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি। নীরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নীরু আরো ক্ষেপে যায়। গর্জে উঠে বলে, ধরবি না আমাকে? তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করছি। আমার সব ছিল ও। মেরে ফেলেছিস, তুই মেরেছিস। আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিলি। ও তো বোবা প্রাণী ছিল, কি ক্ষতি করছে ও তোর? কেন মারলি? বল। নীরু চিত্রাকে ধাক্কা দেওয়ার আগেই ফারাজ তার হাত ধরে ফেলে। তীক্ষ্ণ চোখে বলে, বি কেয়ারফুল, সি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলেই বিড়ালটার সঙ্গে তোকেও কবর দিব। নীরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি যাকে সে চিনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য, যার পরিচয়ের ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নীলুর কোলে এই বিড়ালটাকে দেখেছিল সে। কি সুন্দর বাদামি রমা একটা বিড়াল, নাম মিনি। তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নীলুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল। না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে বলল, আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরল কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাউনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে উঠায়। নীলু তার দিকেই তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীলু জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও নীলু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি ওর দিকে নজর ছিল না। তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। ফারাজ, মেজাজ খারাপ করাবেন না। গো খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়। একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলার রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়। বাধ্য হয়ে সে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। নীরু, জোহান এসেছে। বাহিরে কোথাও একটা গিয়েছিল সে। বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসল সে।
জিজ্ঞেস করল, কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে, ভাবি হয়, ভাবি বলেই ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকেই রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করল, ভাই নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ভ্রু কুঁচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানবসেবাও করতে পারবো না মনে হচ্ছে। ফারাজ চিত্রাকে পাজা কোলে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্যকে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যা, কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসহিসিয়ে বলে উঠে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আগুন সুন্দরী। রুমের চিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ বুজে বসে আছে, কথা বলছে না, তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না। ফারাজ এসে তার পাশে বসল, বলল, আমি তোমাকে ভালোবাসি চিত্রা, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার সোহাগের মতো বেঈমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়, কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতের আগে দেখিওনি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেঈমান বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনি না বিদেশে ছিলেন? বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চিনে অবধি না। তাও যেই মেয়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মামির হাতের মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ এলাহি ভালোবাসে। জানতে যাও? তাহলে শুনো, আজ থেকে আরো 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যেই ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে মুছতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকে করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার ওপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে যখন জানতে পারি 1 বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যেই কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্ত তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না। কারণ সে আগেই জানত ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতেই তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেঈমান বলার কারণটা বলতে খারাপ লাগছে। তুমি যেই সোহাগকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সেই সোহাগী তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সে পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি। কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড়লোক। শুক্রবার ওদের বিয়ে হবে। ফারাজ প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণপত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বর্ষর ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকেই সন্দেহ আমার বেড়ে যায়। কারণ লোকটাকে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল। তাই তার উদ্দেশ্য বুঝতে এলাহির সময় লাগেনি। চিত্রা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয়ে তো আমি নিজেই জানতাম না। কারণ মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসাবে যেই লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশ ফিরি।
এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনো প্রশ্ন বাকি আছে, থাকলে করতে পারো। তবে মনে রাখবে বিগত 3 বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন। রাত 10টা বাজে। নীলুর ছোট ভাই হাফিজ এখনো বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহির বাড়িতে কাজে ব্যস্ত তিনি। রুমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করল নীলু। মাও নেই, ভাইয়েরও কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে, তার ভেতরের অস্থিরতাও তত বাড়ছে। বাধ্য হয়ে হাতের পুরনো বাটন ফোনটার টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ল। পরনে কালো বরকা। তাদের পাড়ায় দিনের লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু অন্ধকার পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঠিক পেছনেই যেন কারো উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎই থমকে দাঁড়ালো নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয়, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু যদি সত্যি কেউ থাকে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তেই তার শরীর জমে গেল। আলোয় ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করল, কেডা আপনি? নারী পুরুষের অর্ধাঙ্গ, মা বলতেন, স্বামী যতই খারাপ হোক, কখনো অসম্মান করবে না। স্বামী তোমার আসল অভিভাবক। মারলেও, কাটলেও, ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। রাত বিরেতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে, সারাদিন ঘুমায়। মদ খায়, নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তখন দখল নেয় তার শরীর। নদী সব কিছু মুখ বুজে সহ্য করে। কারণ মা বলেছিলেন, এটাই তোমার নিয়তি। এর বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হলো। এই 1 বছরে সে বুঝে গেছে, এলাহিদের প্রাসাদসম বাড়ির ভিতরে লুকনো গল্পগুলো কতখানি ভয়াবহ। যখন তার প্রস্তাব এসেছিল, নদীর মধ্যবিত্ত পরিবার তখন বিস্মিত হয়েছিল। তারা ভাবেনি যে, এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে। নদীর বাবা দর্জি ছিলেন। সারা জীবন সুই সুতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করেই জীবন চালাত। পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়। কারণ সংসারের পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতা ধরাই ছিল জরুরি। তবে এখন নদী জানে, কেন এলাহিরা তাদের দরজায় এসেছিল। সে জানে, কেবল একজন বউ নয়, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসিতে সজ্জিত হয়ে, গয়নায় সেজে অপেক্ষা করেছিল সে। স্বপ্ন দেখেছিল নতুন জীবনের। কিন্তু সে রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান। রাজন সেই রাতে আসেনি। তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পার না হতে সে জানতে পারল, রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল। তবে তার পাশে নয়, অন্য কারো। বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর কোনো খোঁজ পায়নি। এলাহিদের এই বাড়িতে কে কবে আসে, কে কবে হারিয়ে যায়, তার হিসাব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ। আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গ দিতে রাজি হয়ে যায়। তবে সব মেয়েরা আবার এমন নয়। নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে। তবে মোহনার মতো সুন্দর নয় সে। সে মোহনার মতো শুদ্ধ করে কথা বলতে পারে না, সাজতেন পারে না, স্টাইলও করতে পারে না। তার কাছে ফ্যাশন মানে একটা শাড়ি পরা, হাতে মুঠো মুঠো চুড়ি আর বড়জোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচটা কাজল রেখায় মুড়িয়ে দেওয়া। রাজনের 4 নম্বর স্ত্রী নদী। স্বামীকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি আগের 3 জনের সঙ্গে কি হয়েছিল।
তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যেই বাচ্চাটিকে 1 বছর ধরে পালছে তা নদীর 3 নম্বর সতীনের মেয়ে। ছোট্ট একটা পুতুল বলা চলে। নুরি নিজের মেয়ের মতো করে একে পালন করছে। নুরি কাছে থাকলে দুঃখকেও সহনশীল মনে হয় নদীর। তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয়। আজ 1 বছর হলো পরিবারের কারোর সঙ্গে দেখা হয়নি তার। কোথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল, যদি ওই বাড়ি যাও তাইলে এই বাড়িতে ভুলেও পা রাখবা না। বিয়ের দ্বিতীয় দিন স্বামীর বাড়ি থেকে পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখত। তার বাবা মায়ের অবস্থা কেমন হতো। তবে রাজন 1 বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। নদীর ছোট বোনের পড়ালেখার খরচ দিচ্ছে। ভাইটাকেও বিয়ে করিয়েছিল রাজন। একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক, তবে নদী জানে তার পরিবার সুখে আছে। যে সুখটা নদী তাদের দিতে পারেনি তা রাজন দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙ্গুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নীরবতায় আসল অস্ত্র। ভাবি আসব। নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকল। মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো। বাহিরে কেন দাঁড়ায় আছো। চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখল। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো। ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি। তাতে আবার ডিজাইন করা। জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার ওপরে গিয়ে বসল। একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে বলল, নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে। মাশাল্লাহ, একটা পরী। নদী মেকি হাসল। ব্যথায় গা এখনো জ্বলছে। নদীর অস্তিত্ব লাগছে। ভাইয়া কোথায়। উনি উনি তো কামে গেছে। রাতের বেলা। হ, রাতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওড়ে জাল ফালাইব জেলেরা। ভোরে সেই মাছ হাঁটতে যাইব। আবার সেইখান থাইকা কতখানে যাইব। তেনাগোর সব ব্যবসা। তেনাগোর তো সেইখানে থাকুন লাগবো, তাই না। চিত্রা জবাব দিন না। কিক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম। কিন্তু ফারাজ তো কাজে গেল না। বাড়িতেই তো আছে। নদী ভ্রু কুচকাল। প্রশ্ন করল, যায় নাই। ওহ, আসলে হে তো বিদেশের কারবার সামলায়। এইখানে তার কাজ না থাকতেও পারে। আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে। নদী থমকাল। নড়েচড়ে বসে বলল, এই ব্যবসায়ী তো। দেশের বাহিরে মাছের অনেক চাহিদা। বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়। সেসব বিষয়ে তদারকি করে ফারাজ। তবে তার নিজ বড় বউ রুমানা এলাহি এসেছেন। সচরাচর তিনি বউদের ঘরে আসেন না। জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা। সারাদিন পান চিবোতে থাকেন। আমার ছোট বউ দেখি এইখানে আছে। তো আমার দুই বউ কি গপ্প করতাছে। চিত্রা মাথায় ঠিক করে ঘোমটা টেনে দিয়ে জবাব দেয়, কিছু না আম্মা। এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনারা থাকেন, কথা বলেন। আমার এমনিতেও ঘুম পাচ্ছে। চিত্রার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতে এ ঘরে এসেছেন। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল। তাই ইচ্ছে করেই জনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারাজে গেছে। গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গিয়েছে। চিত্রা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখল। সোহাগ তাকে এত বড় ধোঁকা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন। চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন। তবে কি একেই মানুষ ঘৃণা বলে। হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণায় চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল। সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে। নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হয়। চিত্রার হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যি তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি সেই রাতের সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনো শাড়ি পরে নিশে। শাড়ি সামলানো যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়। ছি, কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা। আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই। সাজেও না সে। চিত্রার চুলে খোপা করা ছিল।
কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে। হঠাৎ শীতল দুটো হাত পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ নাকে আসছে চিত্রার। এই গন্ধ বোধহয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে। অনেক স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছনে থেকে কি একটা যেন চিত্রার গলায় পরিয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস। চিকন একটা নেকলেসে ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। মোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটা মানানসই। দেখো চেয়ে সুন্দরী কি অপূর্ব লাগছে। মোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে। চিত্রা পেছনে ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখল চিত্রা। রোটকার সব কিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করল। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখল। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছ না? ওটা আমার বউ। জানি দেখে অনেক হিংসা হচ্ছে। নজরও দিতে পারো। তবে সমস্যা নেই, বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফু দিয়ে দিয়েছি। আপনার ভিতরে এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলে। ধরেছি কি ছাড়ার জন্য? ধরেছি সারা জীবন আগলে রাখার জন্য। আমৃত্যু ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার লজ্জা নেই কেন বলুন তো? একটু লজ্জা করতে শিখুন। লজ্জা? ওইটা আবার কি? হারপিক জাতীয় কিছু নাকি? ওইসব তো বাথরুমে থাকে। আমার মধ্যে কেন থাকবে? কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয় ছোটলোক বউ? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল। না। তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড। বাট আই নিড ইউ। ফারাজ এলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে উঠল চিত্রার ভেরতটা। এখনও তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধুই আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো তবে খোদার কসম জবাই করব তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না। চিত্রাকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ার মতো হেসে বলে, আমাকে বেহায়া বলেছ না? চলো তোমাকে আজ বেহায়াপনার ডেমো দেখাই প্রিয়তমা। চলবে?